8টি বিভাগ 64 জেলা 500 উপজেলা 4.5 সহস্রাধিক ইউনিয়ন 87,000 গ্রাম। লাখো শহীদের রক্তে লেখা বাংলাদেশের নাম। চলো ঘুরে আসি বাংলাদেশ হৃদয়ের টানে, চলো দেখে আসি বাংলাদেশ জেগে রাখি প্রাণে। ভিশন ট্যুরস বিডি নিবেদিত পর্যটন শিল্প বিষয়ক আলোচনা অনুষ্ঠান পর্যটনের 10 দিগন্ত দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আমি আবু রায়হান সুমন। আমরা কথা বলছি প্রাইম ট্যুরিজম নেটওয়ার্কের স্বত্বাধিকারী জনাব আমিনুর রহমান ভূঁইয়ার সাথে। আমরা গল্পে গল্পে ওনার কাছে শুনছি পর্যটন শিল্পের অতীত অবস্থা কেমন ছিল। আমরা অবশ্য বেশ কয়েক পর্ব পরে আজকে যেখানে পৌঁছে গেছি সেখানে অতীত থেকে বর্তমানের গল্পও আমরা শুনব। তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পর্যটনের 10 দিগন্ত অনুষ্ঠানে আবু রায়হান সুমন সাহেব আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমাদের প্রাইম ট্যুরিজম নেটওয়ার্কের অতীত অভিজ্ঞতা বর্ণনা করার জন্য। আবু রায়হান সুমন সাহেবকে আমার অসংখ্য ধন্যবাদ। উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানে দেখার জন্য যারা উপস্থিত আছেন এবং শ্রোতা হিসেবে যারা আছেন তাদের নিকট আমার অনেক অনেক ধন্যবাদ। জনাব আমিনুর রহমান ভূঁইয়া, আমাদের কৃতজ্ঞতা জানবেন, আপনি আমাদেরকে বারবার সময় দিচ্ছেন। এটা আসলে সময় দিচ্ছি বললে ভুল হবে, আমি আপনাদের থেকে সময় নিচ্ছি। আচ্ছা আচ্ছা, সো কাইন্ড অফ ওকে। আপনারাই আমাদেরকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে যাচ্ছেন, কেন কীভাবে আমাদের অতীত অভিজ্ঞতাগুলি সংগ্রহ করবেন, তাই দুইজনের জন্যই দুজনার। জি 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 জি। তো আপনার তো বিগত 2-3টা পর্বে আপনার যে গল্পগুলো শুনলাম, ইন্ডিয়া, নেপাল, ভুটান, এরকম আপনারা অসংখ্য ট্যুর করেছেন। তো আজকে আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে ইন্ডিয়া, নেপাল, ভুটান এই দেশের বাহিরে গিয়ে আপনারা আপনাদের বিভিন্ন প্যাকেজের যে প্রোডাক্ট লাইন, এরপরে কোন কোন দেশ যুক্ত করলেন? ইন্ডিয়া, নেপাল, ভুটান পরে যখন মার্কেট আমাদের আরও বড় হয়ে গেল এবং মানুষের চাহিদা বেড়ে গেল, তখন আমরা মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনাই, ফিলিপাইন, মায়ানমার, মিশর, তারপরে শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপরে আমাদের আরও অনেক দেশ আছে। এতগুলো দেশ একবারে চালু করলেন? হ্যাঁ, স্টেপ বাই স্টেপ হয়ে যায়। এটা মানে এটা তো একদিনে হয় না। এটা দেখা গেলো কালকে একটা প্যাকেজ আবার সংগ্রহ করলাম, আবার 3 দিন পরে হয়তো আরেকটা প্যাকেজ সংগ্রহ করলাম। এটা আসলে যার যার একটা, আমার তো আমার আমার মানে কেউ যদি বলে যে আপনার কি এই হবি কি, আমি বলবো যে এই পর্যটন সংক্রান্ত নিয়ে চিন্তা করাটাই আমার হবি। হ্যাঁ, আমি আমার পার্সোনাল লাইফ বলতে কিছু নাই, আমি এগুলি নিয়ে বেশি রিসার্চ করি, জানার চেষ্টা করি। কোথাও যদি বলি যে না আজকে আমি 10টা প্যাকেজ উদ্বোধন করবো, আমি আসলে পারবো, আমি যদি চেষ্টা করি। হ্যাঁ, আমি এরকম করেছি, অতীতে আমার এরকম রেকর্ড আছে। আর যার জন্য আমি এখনও পর্যন্ত 30 বছর আলহামদুলিল্লাহ ভালোভাবে আছি। হ্যাঁ, আমার কিন্তু আলাদা কোনো সোর্স অফ ইনকাম নাই, শুধু এই ভ্রমণকে নিয়েই আমাদের বাংলাদেশে টিকে থাকাটা খুব কঠিন কাজ। যারা এটার সাথে জড়িত আছে, শুধু ভ্রমণকে নিয়ে টিকে থাকাটা কঠিন কাজ। একটা সময় গেছে যে আমি টিকিটও করতাম না, টিকিটের লাইসেন্স আমার ছিল না, যেটা 2021 সালের আগে। টিকিট মানে এয়ার টিকিটের কাজ। হ্যাঁ, তো একটা সাবজেক্ট নিয়ে ভিসাও করি না, টিকিটও করি না, শুধু প্যাকেজ নিয়ে টিকে থাকা বাংলাদেশের মাটিতে খুব কঠিন কাজ। আচ্ছা, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি আপনার কথা যখনই চিন্তা করি আমার খুব অবাক লাগে। সেটা হচ্ছে যে আপনি শুধুমাত্র আউটবাউন্ড করেন এবং আপনার শুরুর সময় থেকে ইনফ্যাক্ট এখন পর্যন্ত আউটবাউন্ডের তথ্য সংগ্রহ করা কিন্তু খুব কঠিন কাজ। দেশের ভিতরের যেটা ব্যাপার, সেটা হলো দেশের ভিতরে আমরা তো অলমোস্ট এমনিও জানি, আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাঘুরি করতে গিয়েও কিছু জানি। তো আপনি কিন্তু প্রথম থেকে যে চ্যালেঞ্জটা নিয়েছেন, এটা ছিল একটা অন্যরকম একটা চ্যালেঞ্জ। আপনাকে এই যে তথ্য সংগ্রহ করার জন্যই তো দেশের বাইরে বোধহয় বহুবার আমি বিভিন্ন ফেয়ারে যাই। হ্যাঁ, বিভিন্ন ফেয়ার বলতে এই পর্যন্ত আমি ভারতীয় কিছু ফেয়ারে মানে ট্যুরিজম ফেয়ার অ্যাটেন্ড করেছি, কলকাতায় অ্যাটেন্ড করেছি, দিল্লিতে একটা ফেয়ার অ্যাটেন্ড করেছি। এবং একসময় আমার একটা মানে এই ট্যুরিজম লাইনে আসার আগে একটা আমার উদ্দেশ্য ছিল, আমি একটা প্লাস্টিক ফ্যাক্টরি দিব। তো সেই উদ্দেশ্য করে আমার দিল্লির প্রগতি ময়দানে যে ফেয়ারগুলো হতো তখনকার সময়ে, সেই 7 কি 8টা ফেয়ার আমি অ্যাটেন্ড করছিলাম সেই প্রগতি ময়দানের দিল্লির ফেয়ারে। হ্যাঁ, তো এরকম
এটা তো হলো ট্যুরিজমের আসার আগে, কিন্তু ট্যুরিজম আসার পরে আমি দিল্লির ট্যুরিজম ফেয়ার অ্যাটেন্ড করেছি, কলকাতা ফেয়ার অ্যাটেন্ড করেছি, বেইজিংয়ের, হ্যাঁ বেইজিংয়ে একটা ট্যুরিজম ফেয়ার হয়েছিল, আমাদের টোয়াব এবং টিডাব তারা গিয়েছিল, তখন আমি টিডাব করতাম। তখন টিডাবের স্টলে বা তোয়াবের স্টলে একটাই স্টল ছিল, ওই যে আমাদের পর্যটন কর্পোরেশন একটা স্টল নিতে বড়, সেটার মধ্যে আমরা সবাই বসতাম। হ্যাঁ, তো ওটা তো আমি অ্যাটেন্ড করেছি। এরকম যেখানে সুযোগ হয়েছে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করেছি। তার মানে আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ারে গিয়েছেন, সেখান থেকে আপনার বিভিন্ন কাউন্টার পার্ট সংগ্রহ করাটাও একটু সহজ ছিল। শখ ছিল। আচ্ছা, তো আপনার যে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আবার ব্রুনেই, এই যে দেশগুলোর কথা বললেন, তো এই প্যাকেজগুলো কি আপনারা শুধু সিঙ্গেল দেশগুলো একসাথে করতেন, নাকি একসাথে 3-4টা দেশ মিলায়া বা 4-5টা দেশ মিলায়াও প্যাকেজ করতেন? প্রথম আমরা সিঙ্গেল দেশ করতাম। যেমন কেউ মালয়েশিয়া গেলে মালয়েশিয়া তাকে পাঠিয়ে দিতাম, গ্রুপ করে আমরা একসাথে গাইড দিতাম। কেউ থাইল্যান্ড গেলে থাইল্যান্ডে গ্রুপ করে পাঠিয়ে দিতাম নির্দিষ্ট ডেটে। হ্যাঁ, ওই নির্দিষ্ট ডেটকে লোক সংগ্রহ করাটা অনেক কঠিন ছিল। মানে যেটাকে বোধহয় গ্রুপ ট্যুর বলা হয়, Group tour। আপনারা একটা ডেট দিবেন, ওই ডেটে বিভিন্ন লোকজন এসে জয়েন করবে। একটা ট্যুর হলো কি, একটা ট্যুরে দেখা গেল আমি থাইল্যান্ডে ডিক্লেয়ার করলাম, কিন্তু ওই ডিক্লেয়ার করার ফলে আমার লোক হলো 2 জন মাত্র। এগুলো আমি ক্রাইসিসের কথা বলি, মানে চ্যালেঞ্জিংয়ের কথা। চ্যালেঞ্জগুলো বলছেন, হ্যাঁ। 2 জন লোক হলো। তখন আমার অফিসে যে ভদ্রলোক চাকরি করতো, সে বর্তমানে এখন টোয়াবের সদস্য, তার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে। তো সে, তার নামটা বলবো না, তার নাম বলে হয়তো সে মাইন্ড করতে পারে যে চাকরি করে, যেহেতু যাক বলবো না। তো তাকে পাঠালাম থাইল্যান্ড ট্যুরে, কারণ আমার তো লেখাই আছে যে গ্রুপের সাথে গাইড যাবে। ওকে। কিন্তু আমার লোক হচ্ছে 2 জন। থাইল্যান্ডে ভাড়া হলো 45,000, ওর আবার ভিসা করতে হবে। আমার কি এই 50,000 টাকা লাভ হচ্ছে প্যাকেজে? লোক হচ্ছে 2 জন। এখন লোকদের সাথে আমার যাতে সমস্যা না হয়, কথা কাটাকাটি না হয়, আমি যেহেতু কথা দিয়েছি যে তাদেরকে পাঠাবো, দেখা গেছে 2 জন কিনে থাইল্যান্ড পাঠিয়ে দিয়েছি ইয়ারে। হ্যাঁ, আবার একজন গাইড দিয়ে, সাথে গাইড দিয়ে, দেখা গেছে আমার লস হয়েছে এখানে। হ্যাঁ, লস হয়েছে। হ্যাঁ, গাইডকে বুঝিয়েছি তোমাকে পাঠালাম কেন, ভবিষ্যতে তুমি এই লাইনটা শিখে আসলা, হ্যাঁ পরবর্তীতে তুমি আরও বড় গ্রুপ নিতে পারবা। ওর তো কোনো লস নাই, ওর তো পুরোটাই লাভ, শিখে আসলো। তো কিন্তু আমাদের কিন্তু প্রতিষ্ঠানের লস হয়েছে হিসাব করতে গেলে, প্রাতিষ্ঠানিকভাবে তো একটা, হ্যাঁ, কারণ যাকে শিখালাম সে তো আর আমাদের এখানে এখন নাই। হ্যাঁ, যাই হোক, এরকম অনেক লস আমাদেরকে সহ্য করতে হয়, মেনে নিতে হয়। মেনে নিয়েই কিন্তু আমাদের কাজ আগাইতে হবে। প্রতিটা জিনিসই কিন্তু প্রাপ্তি আছে। যে 2টা লোক আমাদের মাধ্যমে গেল, পরবর্তী হয়তো তারা আরও অনেক লোককে বলবে যে ওনারা কমিটমেন্ট রক্ষা করছে। হ্যাঁ, এই যেটা কথা আসলো, এটা কিন্তু আমরা বলতে পারি যে এই কথা কোনো ভ্যালু আছে? 45 লাখ 50,000 টাকা লস দিয়ে আর কমিটমেন্ট রক্ষা করছে, এটার কোনো ভ্যালু আছে? অনেকে ভাবতে পারে, কিন্তু আমি মনে করি না, এটাই আমার ভ্যালু। আমরা কমিটমেন্ট রাখবো। আরও অনেক ট্যুরের হিস্ট্রি আছে যে, মানে আপনার ট্যুরগুলো একটু ব্যতিক্রম, আপনি সাধারণত দেয়া কথা রাখেন, আপনার তাতে পকেট থেকে টাকা গেলেও আপনি টাকা খরচ। বাংলাদেশে একজন বড় প্রতিষ্ঠান এখন বলতে গেলে প্রথম সারির 2টার মধ্যে একজন। আচ্ছা, কি আমি নাম বলবো না। কি ধরনের প্রতিষ্ঠান তারা? ট্যুরিজম ওকে ওকে ওকে। তারা তখন আমাদের সাথে কাজ করলো। তাদেরকে আমি, তখন তাদের কিন্তু মার্কেটে তখন পরিচিতি নাই, এমনি তাদের মূলধন আছে, ক্যাপিটাল আছে। হ্যাঁ, ক্যাপিটাল আছে, কিন্তু তাদের তো সেই অভিজ্ঞতা নাই কীভাবে গ্রুপ করবে। হ্যাঁ, তারা বলো যে ডেট দিয়ে লোক আনতে হবে। হ্যাঁ, ডেট না দিলে লোকটা আরেকটা লোক ডিসিশন নিবে কী করে, যে যাবে, যে তার ভিতরে তো ঢুকতে হবে যে আমি অত তারিখে যাব। হ্যাঁ, বিভিন্ন ছুটি নেওয়ার ব্যাপার আছে, ভিসা করার ব্যাপার আছে, এগুলো আমরা শিখালাম। তারপরে কীভাবে একটা মানে আমাদের একটা ইনফরমেশন শিট আছে, তথ্যপত্র, এটার অনেকে আমরা বলতে পারি চুক্তিপত্র। কারণ একটা লোক যে আমাদের সাথে যাবে, সে কী দিবে, কী তাকে সার্ভিস দিব, এটা লেখা থাকে তথ্যপত্রের মধ্যে। তা আমরা এই তথ্যপত্রটা সেই 95-এ রচনা করছি। এটা কী কী ঢুকাতে হবে, প্রতিটা ট্যুরের আসা যাওয়ার পর পরে দেখেছি যে এটা আবার চেঞ্জ করতেছি। কারণ কি, প্রতিটা ট্যুরে যে আমাদের শিখতেছি, আরে ওই লোকটা তো আমার সাথে এই আচরণ করছে, তাহলে এইটা বন্ধ করতে হবে। কারণ একটা লোক হঠাৎ গেল, সে আমার সাথে একটা ট্যুরে গেল, ট্যুরে যেয়ে বললো যে ভাই আমার খারাপ লাগছে, বাংলাদেশ চলে যাবো, আমার রিটার্ন টিকিটটা টাকাটা আপনি দেন, আমি তো খাওয়া দাওয়া আর করবো না, থাকবো না আপনাদের সাথে, আমার টাকাটা ফেরত দেন। তা আমার যেটাতে লেখা নেই আর কিছু, তখন তার কথার সাথে আমি বার্গেনিং হবে। বার্গেনিংয়ের থেকে রক্ষার থেকে কী করা উচিত,
আগের থেকে এটা এগ্রিমেন্ট এগ্রিমেন্ট লেখা থাকবে, কেউ যদি ট্যুর চলাকালীন ক্যান্সেল করে চলে আসে তখন দায়িত্ব আমাদের না, সে নিজ দায়িত্বে আসতে হবে, এবং সে যে আমাদের টাকা পয়সা দিয়েছে সেটা আর কোনো রিফান্ড হবে এবং না। কোনো রিফান্ড হবে না। এই কথাগুলি কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এরকম প্রতিটা ট্যুরে গিয়ে গিয়ে কিন্তু শিখছি। সেই বড় প্রতিষ্ঠানটার সাথে আমরা যখন একটা কাজে যাই, তখন কিন্তু তাকে আমরা এই লিখিতটা দিয়ে দিলাম, কারণ তারাও কিন্তু আমাদের শিখে ফেললো যে কীভাবে মানুষকে চুক্তিবদ্ধ আনতে হবে। মানে আপনি হয়তো যেটা 10 বছরের অভিজ্ঞতা একটা চুক্তিপত্র তৈরি করেছেন, ওটা উনি একদিনেই পেয়ে গেল। এরকম অনেক প্রতিষ্ঠান আছে যে আমাদের থেকে এটা নিয়েছে। আমরা মনে করি যে শেখার জন্য আমরা আসছি, এখানে দিতে হবে, এখানে রেখে দিলে হবে না, রেখে দিলে এটা পৃথিবীতে একদিন বিলীন হয়ে যাবে। তো আমি তো দিতেই আসছি। হ্যাঁ, সুতরাং ছড়াই দিতে হবে। হ্যাঁ, ছড়াই দিতে হবে। একসাথে কতগুলো দেশের ট্যুর করলেন? একসাথে একবার আমরা এরকম অনেক দেশে তো আমরা লোক পাঠিয়েছি। তো একসময় হঠাৎ করে মালয়েশিয়ান এমবেসি একটা ভিসা দেওয়া শুরু করলো, সেটা হলো মাল্টিপল এন্ট্রি ভিসা। ওকে। হ্যাঁ, তো আমরা চিন্তা করলাম যে মাল্টিপল এন্ট্রি ভিসা, এটা আমার মাথায় আসলো, এটাকে আমার কাজে লাগাইতে হবে। তখন কিন্তু কেউ এটা কাজে লাগায়নি। হ্যাঁ, এখন বর্তমানে বাংলাদেশের যত কোম্পানি আছে তারা কিন্তু তখন তাদের নাম ছিল না। এখন যারা নাকি বাংলাদেশের একটা ভালো লেভেলে আছে, নাম বলবো না, তারা কিন্তু কেউ মাঠে ছিল না তখন। এটা কত সালের কথা বলছেন? তখন 2007 সালের কথাই, যে 2007 সাল। ও 2007 সালে বোধহয় দেশে খুব টুরিস্ট, মানে হাতে গোনা কয়েকজন ট্যুর অপারেটর ছিল, খুব বেশি ছিল না। এই আমি একটা ট্যুর ডিক্লেয়ার করলাম যে একসাথে আমরা 6টা দেশ করব। 6টা দেশ? হ্যাঁ, একসাথে আমি গ্রুপে যাব। হ্যাঁ, গ্রুপে যেয়ে আমি 6টা দেশে ট্যুর করে আবার ফেরত আসবো। তাহলে কীভাবে প্ল্যান করলাম? তখন তো আমার টিকিটের লাইসেন্স নাই, আমি আইটা লাইসেন্স নাই, বা আমার কোনো আইটা লাইসেন্স নাই, তারপরে সাব আইডিও নাই, সেই সিস্টেম নাই। তা আমার মাথায় আসলো যে প্রথমে আমি মালয়েশিয়া যাব। মালয়েশিয়া আমার সাথে যারা যায় গেল, সেখান থেকে যদি তারা মালয়েশিয়ার পর আর কোথাও না যায়, কোনো অন্যদিকে না যায়, অন্য দেশে না যায়, মানে সেটা তারা দেশের থেকে ডিসিশন নিয়ে গেছে দেশে যাবে না, তো তাদেরকে এই মালয়েশিয়াতে ফেরত পাঠিয়ে দিব। দেখা গেলো আমার সাথে 28 জন লোক গেল। ওকে। 2 জন লোককে আমি মালয়েশিয়া বন্ধু নিয়ে মালয়েশিয়া থেকে আবার তাদেরকে ফেরত পাঠিয়ে দিলাম। ও আচ্ছা, তার মানে এক গ্রুপে অনেক লোক গেল, কারো অপশন আছে এরকম যে তারা মালয়েশিয়া থেকে ব্যাক করতে পারবে। আগে থেকে তাদের টিকিট সেভাবে কাটা আছে, তাদের যে মালয়েশিয়া 3 রাত থাকবে, 3 রাত ঠিক আছে, তাদের থেকে আমাদের সাথে ঘুরবে ঠিক আছে, কিন্তু ফেরত আসবে যে সেটা তাদেরকে আবার এয়ারপোর্ট আমরা গাড়িতে ফেরত দিয়ে দিলাম, তারা চলে আসলো। ওকে। এয়ারপোর্টে মনে করেন যে এটার সাথে আছে, মালয়েশিয়ার সাথে আছে, আবার আছে ইন্দোনেশিয়া মনে করেন। তো সেই মালয়েশিয়াতে আবার ইন্দোনেশিয়া আমরা গেলাম, পুরো গ্রুপ নিয়ে গেলাম, মানে বাকি যে 2 জন লোকেরা চলে আসলো, আর 26 জন তো রয়ে গেছে, 26 জন নিয়ে গেলাম। তো ওদের সাথে ওই গ্রুপে মনে করেন যে 4টা লোক শুধু ইন্দোনেশিয়া মালয়েশিয়া যাবে, কথা। হ্যাঁ, তো 4টা লোক ঘুরে ইন্দোনেশিয়া গেলাম, গিয়ে আবার মালয়েশিয়া ফিরে আসলাম, যেহেতু মালয়েশিয়া আমাদের মাল্টিপল ভিসা, মালয়েশিয়া বারবার ঢুকলে আমাদের কোনো সমস্যা নাই। তাদেরকে আবার মালয়েশিয়া থেকে তাদের বাংলাদেশে ফেরত দিলাম। তাহলে কজন ফেরত চলে আসলো? ধরা যাক আরো 26 জনের ভিতরে 4 জন গেলে আরো 22 জন গেল। হ্যাঁ, 22 জনের মধ্যে আছে। তারপরে মনে করেন যে ওই মালয়েশিয়াতে আবার চলে গেলাম আমরা ফিলিপাইন। পুরো গ্রুপ নিয়ে ফিলিপাইন চলে গেলাম 22 জনকে নিয়ে। ফিলিপাইন থেকে আবার আমরা মালয়েশিয়া আসলাম। আসার পরে দেখা গেলো সেখান থেকে ওদের 4 জন লোক বাংলাদেশে চলে আসলো। আস্তে আস্তে গ্রুপে আস্তে আস্তে কমতেছে। হ্যাঁ, তারপর আবার থাইল্যান্ড, তারপরে সিঙ্গাপুর, লাস্টে আমরা মায়ানমার গেলাম। আচ্ছা, লাস্ট ডেস্টিনেশন ছিল মায়ানমার। ওকে। মায়ানমার পর্যন্ত আমার সাথে ছিল 2টা লোক, বাংলাদেশে 2 জন। আচ্ছা। হ্যাঁ, বাংলাদেশে যখন আমরা যাই তখন ছিল 28 জনের মতো, আর মায়ানমার থেকে যখন বাংলাদেশে আমি ফিরি, আমি ছাড়া আর 2 দিন ছিল। এটা কত দিনের ট্যুর ছিল? এটা ছিল প্রতি জায়গায় যদি আমরা মিনিমাম 2 রাত করে থাকি, তাহলে তো 6-7টা দেশে তো 12-14 রাতের মতো ছিল, 13-14 এরকম। তো অনেক দীর্ঘ একটা ট্যুর ছিল। তো সেই ভদ্রলোক টিচার এবং সে বুদ্ধিস্ট। তো এখনও সে মাঝে মাঝে আমাকে রিং করে যে আমিনদা যাবেন কিনা, যে ওরকম কম্বাইন কোনো ট্যুর আছে কিনা। আরো এটা ওর লোকের বয়স হয়ে গেছে, আর ওনার মেয়ে বলে দিচ্ছে যে বাবা তুমি ওনাকে ছাড়া কোথাও যাবা না, উনি যদি তোমাকে নেয় তুমি যাবা। মানে একটা আস্থার ব্যাপারটা। মেয়ে ভালো চাকরি করে এখানে, জামাই ভালো চাকরি করে, তো এই মেয়েদেরকে ছাড়া সে যেতে পারে না। তো এটা কি এমন করলে ভালো হতো না, যে ধরেন মালয়েশিয়া গেলেন, সেখান থেকে ধরেন ফিলিপাইন গেলেন, ফিলিপাইন থেকে সিঙ্গাপুর গেলেন, মানে বারবার মালয়েশিয়া না এসে আপনি ফিলিপাইন থেকে সিঙ্গাপুর যেতে পারতেন, এরকম করা যাইতো না ওই সময়? হয়তোবা যাইতো, কিন্তু ওটা আপনার মাথায় আসে না, আর টিকিটটা আছে না, এইভাবে কাটাতে কিছুটা আমাদের
ও আচ্ছা, তখন বোধহয় এরকম মানে ধরেন ফিলিপাইন থেকে সিঙ্গাপুর যাবেন, ওই টিকিট বোধহয় ওই সময় আমরা আবার বাংলাদেশ থেকে করাও যাচ্ছে। হ্যাঁ, এরকম কিছু আগে এরকম কিছু হতো না। জটিলতা ছিল, ছিল। হ্যাঁ, এখন আস্তে আস্তে আমরা রিল্যাক্স হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওই যে ই টিকিট আসার আগের ঘটনায় এটা বলছেন, হ্যাঁ ওকে। ই টিকিট তারপরে আবার একটা কথা আছে যে আমরা তো পুরো জার্নিটা মালয়েশিয়ান এয়ারলাইন্সে করছি মনে করেন। হ্যাঁ, তো এই মালয়েশিয়ান এয়ারলাইন্সে সবগুলি ডেস্টিনেশনে যাওয়াতে তারা হয়তো আমাকে একটা, আচ্ছা, তখন হয়তো প্রাইসেও কিছুটা পাওয়া গেছে। ওকে, এটা তো জানলাম আপনার যে একসাথে কম্বাইন্ড হয়তো 6টা-7টা দেশের কথা যেটা বললেন। এখন কিন্তু এটা ইজি, এখন করা যায়। এখন তো আপনার মাল্টি ভিসা নাই, তারপরেও করা যায়, এখন করা যাবে। কিন্তু তখনকার সময় তখন ওটা সহজ। আমি এখনকার আইডিয়া থেকেই বলছি যে ওরকম, কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে তখন তো ই টিকিট ছিল না, তখন ম্যানুয়াল টিকিট করা লাগতো, বোধহয় হাতে টিকিট করা লাগতো। আবার সব এয়ারলাইন্সের অফিস বাংলাদেশে ছিল না, টিকিট করাও ছিল অনেক কঠিন। তো এই তো গেল একটা কম্বাইন্ড একটা ট্যুরের কথা। তো যদি এরকম ধরি যে আপনি তো প্রত্যেকটা ট্যুরে যেহেতু গাইড দিতেন, তো এরকম কি হয়নি কখনো যে আপনার একসাথে হয়তো একটা ট্যুর গেল মালয়েশিয়ার দিকে, যেটা হয়তো মালয়েশিয়া সহ আরো 2-4টা দেশ কভার করবে? আবার এমন কি হয়নি ওই সময় যেহেতু আর একটা ট্যুর যাবে ইন্ডিয়া, নেপাল, ভুটান বা অনেক অনেক আছে, এগুলো কিভাবে গ্রুপ ট্যুর, এগুলোকে বলে আমরা গ্রুপ ট্যুর। হ্যাঁ, গ্রুপ ট্যুরগুলো বেশিরভাগ আমাদের ঈদের সময় বা পূজার সময় আমরা করি। ঈদের মানে যখন সরকারি একটা ছুটি থাকে, বন্ধ থাকে। তাছাড়া এই ছুটি পাই বলে কিন্তু মানুষ একসাথে যেতে চায় ওই সময়টাতে, ছুটিটা কাজে লাগাবে। আর আমি যদি অন্য সময় ডিক্লেয়ার করি, যেমন রোজার সময় যদি ডিক্লেয়ার করি গ্রুপ ট্যুর, তাহলে তো হবে না, মানুষ আমাকে বকা দিবে যে রোজার সময় যায় নাকি। হ্যাঁ, আর দুজনেই পাবো না। তো ঈদের সময় দেখা যায় এরকম আমার অনেক গেছে যে শিলিগুড়ি দার্জিলিং একটা পপুলার রুট, এটা শিলিগুড়ি দার্জিলিং, এটাতে আমরা 80 থেকে 90 জন লোক মানে প্রতি ঈদে যাবেই, রোজার ঈদে। এটা ঈদ মানেই আপনার এরকম মোটামুটি 80-90 জন টুরিস্ট পাচ্ছেন একবারে এক রুটেই হইতো আমার, একটা রুটেই। আর একটা পপুলার রুট হলো দিল্লি, আগ্রা, আজমির, জয়পুর, কলকাতা হয়ে যেটা। ঢাকা থেকে কলকাতা, কলকাতাতে দিল্লি, দিল্লি থেকে জয়পুর, আজমির। হ্যাঁ, এবার দিল্লি থেকে মানে কলকাতায় দিল্লি, এগুলো হলো ট্রেনে। হ্যাঁ, এটা একটা জনপ্রিয় রুট। বোম্বে, গোয়া, এটা একটা জনপ্রিয় রুট। এরকম ইন্ডিয়াতে আমাদের 7-8টা রুট ছিল খুব জনপ্রিয়। সিমলা, মানালিও কি ওই সময় ছিল? হ্যাঁ, সিমলা এখনো আছে, তখনও ছিল, ওই সময় ছিল। ছিল। আচ্ছা, তো এগুলি জনপ্রিয় রুট। এগুলিতে ঈদের সময় ধরে রাখেন আমরা টার্গেট করতাম যে এই ঈদে 400 লোক নিব, 500 লোক নিব, বা 450 লোক নিব, এরকম আমাদের টার্গেট করতাম আর কি। আচ্ছা, মানে কয়েকটা রুট মিলায়। হ্যাঁ, আমাদের যে অফিসে কিছু লোক ছিল তাদেরকে টার্গেট দিয়ে দিতাম যে তুমি এই রুটের দায়িত্বে থাকবা, তুমি লোক বাড়াবা, তুমি গ্রুপটা হইলে ভালো করে নিয়ে যাবা। হ্যাঁ, তোমার বোনাস থাকবে, তুমি সেভাবে চেষ্টা করো। এভাবে একটা দিক নির্দেশনা দেওয়া থাকতো ইন্টারনালি। এবং আমাদের 450-500 আমাদের টার্গেট থাকতো যে প্রতি ঈদে, বিশেষ করে রোজার ঈদে। কোরবানির তো এত বেশি লোক হতো না, একটু কম হতো। মনে করেন যে কোরবানিতে 50%, কারণ কোরবানির একটা চাপ থাকে, তো মানুষ আসলে ইচ্ছা করে যেতে পারে না, কোরবানির চাপ থাকে, আবার ছুটিটাও পারে না, এই জন্যই। আর সবসময় তো আমাদের ট্যুর আছে, এটা হলো ফ্যামিলি ট্যুর যেটা বলে, আমরা ফ্যামিলি ট্যুরকে বেশি প্রাধান্য দিই। কারণ কি, গ্রুপ ট্যুরে গেলে একটা ভালো যে একজন লোক যেতে পারছে না, সে গ্রুপ ট্যুরে গেলে একটা গ্রুপের সাথে যুক্ত যেতে হয়ে গেল, গেল, তার একটা সিটের বেশি ভাড়া লাগলো না। একা যদি যায় অনেক খরচ, একটা গাড়ির খরচ লাগে। সে একা গেলে আবার ইমিগ্রেশন তাকে অনেক ধরনের প্রশ্ন করবে, তুমি কেন যাচ্ছ, তোমার পাসপোর্ট খালি, তুমি ফিরবা কিনা, ডলার আছে, অনেকগুলো প্রশ্ন আসবে। আর গ্রুপের সাথে গেলে এগুলো আমরা ম্যানেজ করে ফেলি। সব পাসপোর্ট আমরা জমা দিলাম, এগুলি আর ইমিগ্রেশন কথা বলার সুযোগ থাকে না। মানে তারা বলে এই গ্রুপে কতজন আছে, সব পাসপোর্ট গুলো নেন, একবারে নেন, এই যে চলে যান, এরকম বোধহয় একটা ইয়ে থাকে। আর একজনগুলো তো অনেক ধরনের সন্দেহ থাকে যে কেন যাচ্ছেন, কই যাবেন, একা কেন, সাথে কেউ নাই, এগুলো অনেক প্রশ্ন থাকে। আবার ওই লোক যেতেও চায় না, যে তার তো অনেক খরচ, একা গেলে খরচ বেশি, খরচও বেশি। আবার ভ্রমণে গিয়ে যদি কোনো সঙ্গী না থাকে, সেই তাহলে সে আসলে অতটা এনজয় করা যায় না। এই জন্যই গ্রুপ ট্যুরে সাধারণত বেশি পছন্দ করে। কিন্তু আমার অনেক গ্রুপ ট্যুরে আছে যে অনেকে যেতে চান, ফ্যামিলি যাদের ফ্যামিলি আছে, যে আমাদের বাচ্চাদের নিয়ে যাবো, ওয়াইফ নিয়ে যাবে, হাজবেন্ড নিয়ে যাবে, তারা কিন্তু আবার এই সমস্ত গ্রুপ ট্যুরে যেতে চায় না। তারা মনে করে যে না, আমরা ঈদের পরে যেতে পারি, কিন্তু আমাদের জন্য আলাদা করে দেন। আমরা মানে ওদের 6 জনের সদস্য বলবে যে আপনি আমাদের মতো আলাদা গাড়ি করে দেন, আমরা এটাই আমাদের বেশি হয় এখন। হ্যাঁ, এটাই বেশি আমাদের এখন হয়। আচ্ছা, আপনার হলো এখনকার গল্পে যেটা আসি, মানে এই প্রশ্নটা আমি করতাম যে সেটা হলো যে আপনি তো
নিশ্চয়ই যে বিভিন্ন দিকে বিভিন্ন রুটে যে আপনার ট্যুরগুলো চলতো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা গাইড ছিল। কখন গাইড ছিল? এটা গাইডটা বন্ধ হলো কখন? বন্ধ হলো না, বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এটা আমরা যখন এই হোয়াটসঅ্যাপের মধ্যে বেশি এগিয়ে আসলাম, মানে তথ্য প্রযুক্তি আগায় গেল, হ্যাঁ, তখন আপনার কাজটা ধীরে ধীরে এখন দেখা যাচ্ছে আমার থাইল্যান্ডে আজকে লোক যাবে, থাইল্যান্ডে যে লোক রিসিভ করবে আমার গ্রুপকে দেখা যাচ্ছে, দেখেন আপনার থাইল্যান্ডে গাড়ি দাঁড়ায় আছে, গাড়ির নাম্বার তো, আর যে লোকটা দাঁড়ায় আছে ওই এই লোকটা মানে এয়ারপোর্টে গিয়ে দেখায় যে অনেক সময় যে রিসিভ করার জন্য যে দাঁড়ায় আছে একটা ছবি তুলে দিল, আপনি হয়তো ওই গ্রুপে দিলেন, তাহলে যারা টুরিস্ট তারাও লোকটাকে দেখে চিনলো যে হ্যাঁ এই ধরনের লোক, তাহলে আর সে সাহস করে চলে যায়। আর তখন তো এটা সিস্টেম ছিল না, যার জন্য কেউ না থাকলে যেতে চাইতো না, মানে একটা ভীতির কাজ, মানে ভাবতো যে গাইড দেন, একটা গাইড দেন, তাই জন্য আমরা গাইড পাঠিয়ে দিতাম। এবং এটা আমরা সচরাচর করেছি 2014 সাল পর্যন্ত। 2014 সাল পর্যন্ত গাইড সিস্টেম ছিল আমাদের। 2014 সালের পর থেকে আস্তে আস্তে এটা আমরা উঠে গেল, মানে তখন আর গাইডের ওইভাবে আর দরকার প্রয়োজন পড়ে না। ওকে। ঈদ উপলক্ষে প্রাইম ট্যুরিজম নেটওয়ার্কের দ্বারা আয়োজিত মোট ৪৫টি দেশি ও আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ রয়েছে। লিস্টে উল্লেখিত মূল্যে ট্যুর প্যাকেজ পেতে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। আচ্ছা, এমন কি হয়েছে কখনো যে দেখা যায় যে আপনার হয়তো মানে যেহেতু ওই সময় আপনি সুনামের সাথে ব্যবসা করছেন, যে আপনার কাছে আরও ওই সময় গাইড থাকলে আপনি আরও রুটে ট্যুর ডিক্লেয়ার করতে পারতেন? মানে আপনার হাতে হয়তো 10টা গাইড, 10টা রুট, মানে 12 জন গাইড থাকলে হয়তো আরও এক্সট্রা 2টা রুট করতে পারতাম, এরকম ছিল? আচ্ছা, তো এখন কি অবস্থা বলেন তো? এখন হচ্ছে আপনি তো ঠিক এখন পৃথিবীর কতগুলো দেশে ট্যুর করেন? এখন বলতে কি, এখন তো অনলাইনের যুগ, বলতে গেলে কি পৃথিবীর সবার জন্য ওপেন হয়ে গেছে। এখন যদি কেউ বলে যে এখন আমি ফিক্স কোনো দেশ রাখি না, আমার অফিসে লেখা আছে যে আমরা 60 কান্ট্রি নিয়ে কাজ করি, টোটাল 60 কান্ট্রিজ। তো এখন 60টা দেশের বাইরে যদি কেউ আসে আমরা কিন্তু না করি না। এবং সেই ডেস্টিনেশন যদি সেই দেশে দেখা গেলো ওই প্যাকেজটা আমার নাই, যেমন এক ভদ্রলোক, একটা উদাহরণ দিচ্ছে আর কি, অনেক পুরনো আমাদের সাথে কাজ করে ভদ্রলোক, ত্রিপুলি, ঢাকা বুয়েটের ত্রিপুলি, হ্যাঁ, ওইটার যে মানে ডিন বলে নাকি চেয়ারম্যান বলে জানি না, হ্যাঁ, ওই ভদ্রলোক উনি আমাদের সাথে প্রায় 20 বছর ধরে যাতায়াত করে, আসা যাওয়া করে, আমাদের মধ্যে তার পাসপোর্ট ওপেন হয়েছে। এরকম হচ্ছে যে অনেক পাসপোর্ট আছে আমাদের দেশ, আমাদের অফিস দিয়ে ওপেন হয়েছে। আচ্ছা, মানে আপনাদের সাথে ট্যুর প্যাকেজ নিয়েছে, আপনারা ভিসা করে দিয়েছেন, এইভাবে তার পাসপোর্ট উদ্বোধন হয়েছে। তো ওই ভদ্রলোক আমাদের কাছে এখন দিয়েছে, আমার ঈদের সময় যেতে চায় সে, গতকাল রাতেও কথা হয়েছে যে উনি যেতে চায় কোথায়, উনি যেতে চায় স্কাই ব্রিজ, বলতে স্কাই ব্রিজ হুনান প্রভিন্সে, চীনের হুনান প্রভিন্সে একটা স্কাই ব্রিজ আছে, যেটা আয়নার উপরে, গ্লাসের উপর তৈরি। এবং আমি পরে ওই দিন দেখলাম যে এটা তৈরি করছে যে চাইনিজরা আমাদের পদ্মা সেতু ব্যাপারে হেল্প করছে বা আমাদের অনেক কিছু ব্যাপারে হেল্প করে, সেই চাইনিজরা যে আবার অন্যজনের হেল্প নেয় আমার জানা ছিল না সেটা। আচ্ছা, হ্যাঁ, তা আমি একটু ওয়েবসাইট নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম যে ওই স্কাই ব্রিজ তৈরি করছে কে জানেন? জাপানি নাকি? না। আচ্ছা, কোরিয়া, ইসরায়েল। ও আচ্ছা, ইসরায়েলের এক ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আচ্ছা, ওনার প্রোডাক্ট এটা। তাহলে তো ইসরায়েলের কিন্তু উনি ডিজাইন করে দিয়েছে, খুব এই ব্যাপারে অনেক আগাই আছে, বোঝা গেল। তাই উনি ওই স্কাই ব্রিজ যেতে চায়। তা আমার কিন্তু এটা আমার লিস্টে ছিল না, আমি চায়না করি, কিন্তু চায়নার ওই হুনান প্রদেশ আপনার ছিল, কিন্তু আমি ওনাকে ওনার প্যাকেজ দিয়েছি, উনি হয়তো বা ঈদের পর যাবে আর কি। এরকম আমাদের যে প্যাকেজগুলি আমাদের মধ্যে লিস্টে নাই, সবসময় তো লিস্টে থাকে না, ওয়ার্ল্ড তো একটা বিশাল ব্যাপার। আর এখন হচ্ছে অনেক মানুষ তো ইউটিউব দেখে, বিভিন্ন ব্লগ দেখে তারা ডিসিশন নেয় যে এরকম একটা দেশে যেতে চাই। কেউ যদি বলে যে আমি পেরু যাবো, কথা পেরুর কিন্তু প্যাকেজ কিন্তু আমাদের দেশে খুব একটা অনেকে করে না। যদি আমার কাছে আসে আমি কিন্তু না করবো না তাকে, না থাকুক সমস্যা কি, আমি বলবো যে কালকে আসেন, আমি কালকে আপনাকে সময় করে আমরা প্যাকেজটা ডিক্লেয়ার সব কিছু দিয়ে করে দেবো, আপনারা কতজন, আপনারা কোন মানে হোটেল থাকবেন এটা জেনে নিব, জেনে নিয়ে কতদিনের প্যাকেজ চান, কোন জায়গা ভিজিট করতে চান, এক জায়গায় 6 দিন থাকবেন নাকি 6 দিন 6 জায়গায় থাকবেন, সব নিয়ে নিলাম তথ্য। তারপরে কালকে একদিন পরে হয়তো তাকে প্যাকেজটা দিয়ে দিতে পারলাম। এটা কোনো কঠিন কাজ না। আপনি মোটামুটি কি পেরুর সাথে কোনো কাউন্টার পার্ট ম্যানেজ করেন প্রথমে, তারপরে দিয়ে দেন? না, এটা আসলে পেরুতে যদি যোগাযোগ করি পাবো, অনেকেরই পাবো আমি, কিন্তু তাদের সাথে তোমার রিলেশন নাই।
আমার সাথে কিন্তু ভারতের অনেক কোম্পানির রিলেশন আছে, হ্যাঁ। আমি তাদেরকে বলবো যে তোমার কি এই প্যাকেজটা করে দিতে পারবা, তখন দেখা গেল আমার কাছে প্যাকেজ পাঠা দিল। কারণ তাদের হয়তো সেই রিলেশন আছে। হ্যাঁ, ট্রাভেল হাব হিসেবে কিন্তু ইন্ডিয়াটা খুবই সমৃদ্ধ আমাদের আশপাশের দেশগুলোর তুলনায়। ধরেন বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল, ভুটান, যাই বলেন, হাব হিসেবে কিন্তু ইন্ডিয়া। আরেকটা জিনিস আমি বলে রাখি, এই অনুষ্ঠানটা তো সবসময় বলতে পারবো না, বা আপনারা আমাকে সবসময় আমন্ত্রণ জানাবেন না, তো সেই হিসাবে বলে রাখি, আমরা যে বিএসএফ একটা শব্দ আছে না, ভিএফএস, ভিএফএস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিসার জন্য যে আমরা যাই ভিএফএস, বিএফএস জাপান, বিএফএস ইংল্যান্ড, ইউকে, কত কিছু বলি। তো এই ভিএফএস শব্দটা কিন্তু আপনি যদি সার্চ দেন, দেখবেন যে এটার অরিজিনাল যে এটাকে আজকের পর্যায়ে নিয়ে আসছে সেই জন্য ইন্ডিয়ান। আচ্ছা, সেই জন্য ইন্ডিয়ান। না মানে তারা আমাদের চেয়ে অনেক অনেক দূর আগে আছে, এটা আসলে অস্বীকার করার কোনো কিছু নেই, আমরা তো জোরাজোরি করেও কোনো লাভ নেই। তো ধরেন আপনার কাছে আপনি বিভিন্ন দেশের প্যাকেজ দিচ্ছেন, আপনার কথা অনুযায়ী যে আপনি হয়তো কোনো দেশ করেন না, কিন্তু গেস্ট ডিমান্ড থাকলো আপনি প্যাকেজ ম্যানেজ করে দিলেন ইনশাল্লাহ। এনিহাউ, এখন সেটা ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে হোক, সিঙ্গাপুরের সাপোর্ট নিয়ে হোক, বা জাপানের সাপোর্ট নিয়ে হোক, এই যে লোকগুলোর ভিসা সাপোর্ট লাগে না, এটা আপনি কিভাবে দেন? ভিসা তো এখন আপনি একটা উদাহরণ দেন যে এই ভিসাটা চাইতেছে একটা লোক, ধরা যাক আপনি পেরুর কথাই বলি, আপনি যেহেতু পেরু সুন্দর করে বললেন, এখন কেউ পেরু যেতে চায়, পেরু যেতে ভিসা আপনি কিভাবে? পেরু ভিসা উত্তরাতে এক ভদ্রলোক আছে, উনি প্রায় 110টা দেশ ওনার হয়ে গেছে ঘোরা, উনি আমার একজন ক্লায়েন্ট, উনি অনেক সময় আমাকে বলে ভাই একদিনে আসে চা খান আমার অফিসে বাসায়, আমার সাথে অনেক ডিসকাস আছে। ওনার কিন্তু পেরু টেরু এর অনেক আছে না, সব হয়ে গেছে ওনার। তো আমি অনেক সময় তাকে রিং দিই যে আপনি এই দেশে ভিসাটা কোথেকে করছিলেন, তখন সে আমাকে ডিসকাস করে সব কিছু বলে দেয় যে এটা এমএক্স কার্ড দিয়ে করতে হবে নাকি এটা কি কোন কার্ড দিয়ে করলে ইজি হবে, হ্যাঁ ভিসাটা পাওয়া যাবে অনলাইনে, হ্যাঁ সব বলে দেয়। মানে উনি হয়তো অনলাইনে আপনাকে ভিসার লিংক দিয়ে দিল, এখন ভিসা ফি পেমেন্টেরটা হয়তো সেটা এমএক্স কার্ড হইতে পারে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, সব বলে দিচ্ছে, সব ওর সব জানা আছে। তার যেহেতু প্রায় সবগুলো দেশই ঘোরা আছে। ওকে, উনি খুব সময় ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করতেন, এখন রিটায়ারমেন্টে আছে, তার নেশা হলো ভ্রমণ করা। আচ্ছা, উনি একজন আমার পুরনো ভ্রমণকারী আর কি। আচ্ছা, তার মানে আপনার ক্লায়েন্টের কাছ থেকেও আপনি সাপোর্ট নেন? হ্যাঁ, নেই। এই আনইজি লাগে না যে আপনি অপারেটর আর ক্লায়েন্টের কাছ থেকে এরকম ঘটনা না। আচ্ছা, মানে জানার জন্য আপনি যে কাউকেই কিছু করতে হ্যাঁ, পারেন। আপনি হয়তো দেখছেন যে আমি এই 2-4 দিনের মধ্যে দেখছেন যে আমি অনেকের অফিসে ওই দিন চলে গেছি, অথচ সে আমার থেকে অনেক জুনিয়র। হ্যাঁ, কিন্তু এটা আমার মাইন্ডের মধ্যে আসে না। আচ্ছা, আমার দরকার হলো কাজটা করতে হবে, হ্যাঁ, সেটা আমি তো অন্যায় কাজ করতেছি না, আমি একটা ভালো কাজ করতেছি, সুতরাং এটা কাজটা হইতে হবে। আচ্ছা, তার মানে কাজ করতে গিয়ে যত বাধাই আসুক আপনি সবগুলোই ওভারকাম করতে চান, আপনার অন্তত অ্যাটিটিউড তাই বলে আর কি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার যে এই যে বিভিন্ন প্যাকেজ ভিসা এবং প্যাকেজের বিভিন্ন কন্ডিশন, দেখলাম যে আপনার অনেক অভিনবত্ব আছে যেন আপনার সমস্যাগুলো কিভাবে ওভারকাম করতে হয়। তো এই সমস্ত ব্যাপারে মানে ব্যবসা পরিচালনা করার জন্য কি আপনি কোথাও ট্রেনিং নিয়েছেন কখনো? বা ট্রেনিং বলতে কি, আসলে আমি যে কোনো জায়গায় শেখার জন্য গেলে এটাকে সার্টিফিকেটকে প্রথম প্রাধান্য দেই না, আমি চাই যে শিখতে হবে আমার। আমি প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করি। যেমন আমাদের অফিস যখন মতিঝিল ছিল, তখন এই মতিঝিল এলাকাটা আমার কাছে খুব একবারে নখদর্পণে ছিল। আচ্ছা, আমাদের অফিস ছিল ইত্তেফাক মোড়ে এক সময়। মানে প্রথম তো ইত্তেফাক মোড় দিয়ে আপনাদের শুরু। হ্যাঁ, তো যার জন্য এই দিলকুশা, তারপরে আমাদের যে কিনা বলে শাপলা চত্বর, এগুলো ইজি জিনিস ছিল। তো শাপলা চত্বরের পাশেই তো এফবিসিসিআই, তারপরে ঢাকা চেম্বার অফ কমার্স, তো এগুলির আশেপাশে যখন চলাচল করতাম মাঝে মাঝে সাইনবোর্ড দেখতাম ডিএসসিসিআই কি লিখছে, মানে ঢাকা চেম্বার অফ কমার্স, একটা ট্রেনিং কোর্স। কি ট্রেনিং কোর্স? স্ট্র্যাটেজিক মার্কেটিং পলিসি। ওকে, তো আমি দেখলাম স্ট্র্যাটেজিক মার্কেটিং পলিসি, এটা 95-এর আগের কথা। তখন বলতো 3,000 না 2,000 টাকা ফি লাগে, 12,000 টাকা ফি লাগে। তো আমি উপরে গেলাম, গিয়ে বলে যে এরকম বলে যে এটা 7 দিন 2 ঘন্টা করে ক্লাস হবে, আর যারা ক্লাস নেবেন তারা হলো ওই ডিপার্টমেন্টের হেড, কোনো একটা প্রতিষ্ঠান, যেমন মিল বিটার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মার্কেটিংয়ের যে হেড, সিবাগেগের মার্কেটিংয়ের হেড, এরকম। তখন বেক্সিমও ছিল না তেমন ভালো,
তখন সিবেকি ছিল ওষুধ শিল্পে নামে মানে জায়গায়। তারা লিডিং প্রতিষ্ঠান ছিল। মিলবিটা ছিল লিডিং পর্যায়ে, এখনও মিলবিটা লিডিং পর্যায়ে আছে। হ্যাঁ, এরকম 60টা প্রতিষ্ঠানের লোক আমাদেরকে লেকচার দিবে। এরকম একদিন এক ভদ্রলোক আমাকে বললো, এটা আমার মনে আছে এখন, মানে সব কথা তো মনে থাকে না। তো এই বললো যে আপনার একটা ফ্যাক্টরি আছে মনে করুন, এই ফ্যাক্টরিতে আপনি কাপড় তৈরি করেন। এখন কাপড় রাখার জন্য অনেক গোডাউন করলেন আপনি, গোডাউন কিন্তু আপনি যদি মার্কেটিংয়ে দক্ষ হন, আপনাদের মার্কেটিং টিম যদি দক্ষ হয় এবং সোর্স অফ মার্কেটিং যদি আমরা স্ট্রং থাকে, তাহলে কিন্তু গোডাউনের পরিমাণ কম হলে চলবে। কারণ মার্কেটে আপনি মাল তৈরি করতেছেন, মার্কেটে মাল চলে যাচ্ছে, মালের কাটতে চলে যাচ্ছে, আপনি গোডাউন লাগতেছে না। আর গোডাউন করলে তো আপনার গোডাউনের ভাড়া দিতে হবে, গোডাউনে মাল রাখতে হবে, একসঙ্গে দেখা যাবে গোডাউনে পানি উঠছে, মাল পচে গেছে, কিছু ড্যামেজ হবে, নষ্ট হবে। হ্যাঁ, এগুলো প্রচুর খরচ হবে। ওই খরচটা যদি আপনি মার্কেটে খরচ করেন, যেটা আপনার দেখা যাচ্ছে না, মার্কেট খরচ মানে কি দেখা যাচ্ছে না, বিজ্ঞাপন খরচ করলেন। হ্যাঁ, যেমন কোকাকোলা কোম্পানি, আমাকে এক ভদ্রলোক বললো, ওই ভদ্রলোকে বলছিল কোকাকোলা কোম্পানি বা এই সমস্ত ফান্টা কোম্পানি কিন্তু সারা বছর অ্যাড দেয়। তাদের একটা বাজেটে আছে যে এত পার্সেন্ট তারা অ্যাডই দিবে, 25% কত পার্সেন্ট অ্যাড দিবেই। হ্যাঁ, বিজ্ঞাপন ম্যানেজার বা ওই অ্যাড ম্যানেজার যদি 25% কম দেয়, হয়তো তার চাকরি চলে যাবে। আচ্ছা, এমন ইনস্ট্রাকশন থাকে। কেন? দেখা গেল সে 6 মাসে অ্যাড দিল না, 6 মাসে অ্যাডে তার কত 6 কোটি টাকা বেঁচে গেল। প্রতিষ্ঠান বলতে পারে, ভাবা দিতে পারে যে 6 কোটি টাকা লাভ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওই 6 মাস যে নতুন জেনারেশন মার্কেটে আসছে, নতুন জেনারেশন প্রতিদিনে তো নতুন জেনারেশন আসতেছে। আজকে কেউ 5 থেকে 6 উঠছে, ক্লাসে 8 থেকে 9 উঠছে, সে একটা কোক খাবে নতুন, সে ক্লাসে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, বাবা একটা কোক কিনে দিবে। এই যে সে তো বিজ্ঞাপন না দেখলে তো সে কিনবে না এটা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, তো জীবনে এখন যদি সেই অ্যাড কমায় দেয়, মার্কেটিং সোর্স কমায় দেয়, তাহলে কিন্তু বিক্রি হবে না। হয়তো ভাবতে পারে যে আমি 6 বছর বিজ্ঞাপন দিব না, 6 বছর আমার 12 কোটি টাকা, 72 কোটি টাকা লাভ করে ফেললাম। কিন্তু পরবর্তীতে দেখা যাবে আরেকটা কোম্পানি আগে মার্কেটটা দখল করে ফেলবে। আমি তখন শেয়ার মার্কেটে আসি এক সময়। আমাকে তখন তারা বললো যে আমি তো শেয়ার মার্কেট সম্বন্ধে ভালো, তখন আমার নলেজ ছিল, আমি শেয়ার মার্কেটের উপর একসময় বই লিখছি। আচ্ছা, হ্যাঁ, এবং এটার উপরে বই লিখছি বা আবার আরও অনেক কিছু করছি। চিটাঙে যে শেয়ার মার্কেট যখন উদ্বোধন হয় না, চিটাং শেয়ার মার্কেট, হ্যাঁ, স্টক এক্সচেঞ্জ, তখন চিটাঙের কিছু লোককে আমি ওখানে যাই, তাকে শেয়ারের উপরে তাদেরকে শিক্ষা দিচ্ছি, ট্রেন আপ করছি। এরকম রেজাল্ট আছে। এইগুলো আসলে পয়সার জন্য, এগুলো হলো নিজের মনের, মানে নিজের মনের জোরে করছি। তো যাই হোক, তো এক পর্যায়ে আমার তো শেয়ার মার্কেটের ধারণা আছে। তো আমাদের ওইখানে ভদ্রলোক যে আমাদের কোর্স কমপ্লিট করতেছে, উনি বলল যে মার্কেট শেয়ার। তখন বললাম মার্কেট শেয়ার আবার কি? শেয়ার শব্দটা আপনার পরিচিত, কিন্তু মার্কেট শেয়ার জিনিসটা আবার কি? তখন সে বুঝলো, একটা গ্রাফ তৈরি করলো। গ্রাফ তৈরি করে বললো যে এই যে ড্রিঙ্কস আমরা খাই বা ছেলেমেয়েরা খায়, এই এত পার্সেন্ট এই কোকাকোলা কোম্পানি দখল করে আছে, এত পার্সেন্ট মোজো কোম্পানি দখল করে আছে, এত পার্সেন্ট ফান্টা কোম্পানি দখল করে আছে। হ্যাঁ, আপনি যে 6 মাস বিজ্ঞাপন না দেন, 1 বছর দেখবেন যে আপনার ওই থেকে আপনার শেয়ার মার্কেট শেয়ার কমে যাবে। আস্তে আস্তে আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তো এটা হলো আপনার যে মার্কেটে বিজ্ঞাপন দিচ্ছেন, প্রচার করছেন, এটার রেজাল্ট কিন্তু আছে, থাকবে, এটা ধরা যায় না, কিন্তু মানুষের মাঝে এটা থেকে যায়। এটা আমাদের বোঝাইলো, এটা আমার নলেজে আছে যে আমি যদি বিজনেসে ঢুকি তাহলে আমাকে এই বিজ্ঞাপন দিতে হবে, বিজ্ঞাপন খরচ করতে হবে। আমার অফিস ছোট হোক, কিন্তু বিজ্ঞাপনের পেছনে আমার ভালো একটা বাজেট থাকতে হবে, অ্যাডভার্টাইজিং। এটা আপনি ওই ট্রেনিং থেকে পাইলেন। এটা তো গেল বিজ্ঞাপন পারপাস, কিন্তু এই যে সার্ভিস তো আমরা আসলে ওই প্রথম অবস্থায় আমরা খুব মানে পঞ্চল বলা যায়। এখানে তো আসলে ট্যুরিজম সেক্টরটা তো আসলে কোনো ইন্ডাস্ট্রি না, মানে একটা কাপড় ইন্ডাস্ট্রি বা অন্য একটা ইন্ডাস্ট্রি না যে এখানে এই শুধু চাকরি করলাম আর মাসে শেষে বেতন পাইলাম, ঠিক মতো কাজ না করলে। মানে ইন্ডাস্ট্রির ব্যাপারে মানে কি, পর্যটনকে তো ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা দিয়েছে বোধহয় 2022 বা এরকম কোনো সালে। যাই হোক, ওই আলাপ বাদ, না ওটা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আপনার হলো যে এমনি অন্য আলাপ যে সার্ভিসগুলো যে আপনি দিচ্ছেন বা সার্ভিস দেওয়া উচিত, সার্ভিস কিভাবে দেওয়া উচিত, এই সমস্ত বিষয়াশয়গুলো নিয়ে কি কোনো ট্রেনিং করা আছে কিনা? সার্ভিস না, এগুলি নিয়ে আমার কোনো ট্রেনিং নাই। আমি
এইটা তো আমার মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং পলিসি পুরো একটা কোর্স করলাম, মার্কেটটা কীভাবে দল করতে হবে বা মার্কেট কীভাবে আমার নিয়ন্ত্রণ আনতে হবে এটার উপরে। তারপরে আমার একটা ধারণা আসলো 2003 বা 2004 সালের দিকে, যে খুব সত্যির দিকে, যে আমি তো ট্যুরিজম লাইনে আজকে 8 বছর কাজ করতেছি, কিন্তু আমার কাছে সঠিক কি ভুল এটা তো একটু মানদণ্ড নির্ধারণ করা উচিত, এরকম একটা মাথায় আসলো। তখন আমি টিড আপ করতাম ট্যুর ডেভেলপার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। হ্যাঁ, তখন ওইখানে যারা আমাদের দায়িত্বে ছিলেন ওনারা বললেন যে এই বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে একটা ট্রেনিং হবে কিছুদিন পরে, এটা ট্যুর অপারেটর লাইসেন্স, হ্যাঁ এটার উপরে এটা এই লাইসেন্সটা কাজও লাগবে, আর এটা অনেক শিক্ষার বিষয়। 5 থেকে 6 মাসের কোর্স, ফি কত? প্রায় 20 থেকে 25 হাজার টাকা। তা আমি আসলাম, আমি এসে ভর্তি হওয়ার চেষ্টা করলাম, ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর সময় একটা জটিলতা হয়েছিল, ওটা আমি আর এখন বলবো না এখানে, কারণ অনেক সময় লাগবে, তো সময়টা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা পরে অন্য মূল কথা চলে আসি। ওখান থেকে সার্টিফিকেট পেলাম। মানে ট্রেনিং করলেন, 5-6 মাস ট্রেনিং করলেন, তারা কি কি শিখাইলো আপনাকে ট্রেনিং? তারা শিখাইলো আইটিনারি কি জিনিস, ট্রাভেল আইটিনারি, হ্যাঁ, যেটা আজকাল অনেকেই একটু আইটিনারি শুনলে একটু অন্যরকম, মানে একটু নাড়াতে দিয়ে ওঠে যে এটা আবার কি জিনিস। হ্যাঁ, আসল ট্রাভেল আইটিনারি একটা ট্রাভেল প্ল্যান, ট্রাভেল আইটিনারি মানে একটা ট্রাভেল প্ল্যান, যে কীভাবে আজকে কি, কালকে কি, পরশু কি, বিস্তারিত বর্ণনা। হ্যাঁ, এটা হলো ট্রাভেল আইটিনারি। তারপর প্র্যাকটিক্যালি আমাদেরকে ওনারা একটা কক্সবাজার নিয়ে গেছিলো 2 দিনের ট্যুরে। হ্যাঁ, আর ঢাকা সাইট সিইং করাইছিল, ঢাকা সাইট সিইং, হ্যাঁ, সিটি ট্যুর যেটা বলে। তখন আমরা যারা তখন সেদিন প্রশিক্ষণ নিয়েছি, তখন প্রত্যেকেই আমাদের ধারা বর্ণনা করতেছিল, মানে সবার উদ্দেশ্যে। হ্যাঁ, তো এই সবগুলি মিলেই কিন্তু আমাদের একটা প্র্যাকটিস হয়েছে। আমরা 5টা মাস কোর্স করেছি, অনেক, মানে ওইটা সবারই করা উচিত আমি মনে করি। যারা এই লাইনে আসবে, পর্যটন লাইনে, এই আমাদের সেবার লাইনে আসবে, ট্রাভেল এজেন্সি লাইনে আসবে, তাদের কিন্তু এই কোর্সটা করা উচিত। কারণ আমরা অনেক সময় দেখি কি, যে চায়নাতে 6টা টাইম জোন, বাংলাদেশের একটা টাইম জোন একটা, তো এগুলি তো অনেকে জানে না। হ্যাঁ, তো চায়নাতে যেখানে বাজে একসময় 8টা বাজে, আরেক প্রভিন্সে বাজে 6টা, মানে একই সময়ে। তো এইগুলি টাইম জোন বলে, তো টাইম জোনটা জানা উচিত। তো এগুলো তো আর এমনি এমনি জানা হয় না। এটা যখন মানুষ প্র্যাকটিসে যায়, প্রয়োজন পড়ে, তখন কিন্তু শিখে, নাহলে কিন্তু শিখতে তার মানে পর্যটন থেকে আপনি যে ট্রেনিংটা নিলেন, ওটা মানে পর্যটন কর্পোরেশন থেকে যে ট্রেনিংটা নিলেন, ওটা আপনার কাছে মনে হলো যে এরকম ট্রেনিং আপনার জন্য খুব ফ্রুটফুল হয়েছে? হ্যাঁ, অবশ্যই। আমরা প্রতিদিনই যদিনই ক্লাস থাকতো, আমরা নীল প্যান্ট, সাদা শার্ট, টাই লেগে যেতে হইতো, তা নাহলে আবার ঢুকতে দিবে না। মানে একটা মানে ড্রেস কোড রক্ষা করেই যেতে হইতো। আশরাফ সাহেব ছিলেন, সাব্বির স্যার বোধহয় এখনো আছে, পর্যটনের সাব্বির স্যার, সাবার বাড়ি ওনার, খুবই জনপ্রিয় উনি। এরকম অনেকের সাথে আমার পরিচয় আছে। কেউ যদি এই ট্রেনিংটা করতে চায়, আমি ইনশাল্লাহ তাদেরকে হেল্প করবো। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন। এই রমজান মাসে রোজা রেখে অনেক কষ্ট করলেন। রোজা রেখে বিশেষ করে দুপুরের পরে কথা বলা তো অনেক কঠিন। আমরা এর জন্য আপনার কাছে আরও বেশি কৃতজ্ঞ। সকলকে ধন্যবাদ। আপনাদের এই লাইনে পর্যটনের দীর্ঘদিনের সাথে যারা জড়িত আছে, সবাইকে আমি সালাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের কথা মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ জানবেন। আরও বিশেষ করে ধন্যবাদ আমিনুর রহমান ভূঁইয়া। উনি এই রমজান মাসে রোজা রেখে আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন, একটানা কথা বলে গেলেন। আমরা আসলে ওনার কাছে যে বিষয়গুলো জানতে চাই সেটা হচ্ছে, আজকে থেকে আরও অনেক দিন আগে যখন ইনফরমেশন টেকনোলজি এতটা সমৃদ্ধ ছিল না, তখন উনি কীভাবে ট্যুর করেছেন, এটা আমাদের একটা ব্যক্তিগত কিউরিসিটি থেকেই ওনাকে আমাদের বারবার ডাকা। আমরা ওই অন্ধকার সময়ের কথাগুলো আপনাদেরকে জানাতে চাই। এখন হয়তো গুগল করলেই সব কিছু হাতের নাগালে পাওয়া যায়, বা চাইলেই হোয়াটসঅ্যাপ করলে বা চাইলেই একটা মেইল করলে সারা দুনিয়াতে যোগাযোগ করা সম্ভব হয়। কিন্তু উনি যখন শুরু করেছেন তখন বিষয়গুলো এত সহজ ছিল না। আমরা ওনার এই গল্পগুলো আরও কয়েকটা পর্বে শুনবো। নিশ্চয়ই সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সবাইকে বিশেষভাবেই ধন্যবাদ। ঈদ উপলক্ষে প্রাইম ট্যুরিজম নেটওয়ার্কের দ্বারা আয়োজিত মোট ৪৫টি দেশি ও আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ রয়েছে। লিস্টে উল্লেখিত মূল্যে ট্যুর প্যাকেজ পেতে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। 8টি বিভাগ, 64 জেলা, 500 উপজেলা,
4.4 সহস্রাধিক ইউনিয়ন, 87,000 গ্রাম। লাখো শহীদের রক্তে লেখা বাংলাদেশের নাম। চলো ঘুরে আসি বাংলাদেশ হৃদয়ের টানে, চলো দেখে আসি বাংলাদেশ, জেগে রাখি প্রাণে।